বর্তমানে দিনে দাঁড়িয়ে বিদেশি আম এত বাইরে থেকে আমাদের মার্কেটে আসছে, এর ফলে আমরা হয়তো বুঝতেই পারছি না কোন আমগুলো আমাদের করা উচিত বাণিজ্যিকভাবে। আমাদের যে পুরনো আমগুলো ছিল, ল্যাংড়া, হিমসাগর, এইগুলো তো খেতে অসাধারণ, কিন্তু কিছু স্পেসিফিক সমস্যা এই আমগুলোর মধ্যে রয়েছে। খেতে ভালো হলেও এগুলোর কিপিং কোয়ালিটি অতটা ভালো নয়, রেখে খাওয়া যায় না বা বাইরে এক্সপোর্ট করা যায় না। এছাড়া এই আমগুলো রেগুলার বিয়ারিং নয়, একটা বড় সমস্যা আম চাষে। সেই কারণে আমাদের দেশীয় কিছু হাইব্রিডগুলো তো এসেছে, সাথে বিদেশি দারুণ দারুণ আম আমাদের মার্কেটে এসছে, যেগুলো রেগুলার বিয়ারিংয়ের সাথে সাথে কিপিং কোয়ালিটিও খুব ভালো, যেগুলো রেখে বিক্রি করতে পারবেন বা বাইরে এক্সপোর্ট করতে পারবেন। তবে এই দুটো গুণের সাথে সাথে তাকে হতে হবে ভালো খেতে এবং ভালো রোগ প্রতিরোধী। এই ধরনের কিছু আম নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। তবে একদম নতুন যে ভ্যারাইটিগুলো রয়েছে, ধরুন টিজেসি আমাদের মার্কেটে মাত্র 1-2 বছর এসছে, ধরুন সুগারলুপ একদম নতুন এসছে, ধরুন মায়া একদম নতুন এসছে, কিংবা ইন্ডিয়ান হাইব্রিডের মধ্যে শ্রেষ্ঠা, লালিমা, প্রতিভা, অর্ক, সুপ্রভাত একদম নতুন আম। এই নতুন আমগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ আমরা দেখব আরও বেশ কয়েক বছর পর্যবেক্ষণ করব আমাদের এখানে ফলন কেমন হচ্ছে, স্বাদ কেমন হচ্ছে, এর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, তারপরে এগুলো নিয়ে কথা বলবো এটা বাণিজ্যিকভাবে হবে কি হবে না। তবে যে নতুন আমগুলো আমাদের এখানে বেশ কয়েক বছর ধরে হচ্ছে, 8-10 বছর ধরে, সেগুলো নিয়ে তো কথা বলতেই। চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল ভাবে কোন আমগুলো করা যেতে পারে। বর্তমানে আপনি যদি আমের বাগান কমার্শিয়াল ভাবে করতে চান, এই আমটিকে অবশ্যই সেই কমার্শিয়াল বাগানে স্থান দিতে হবে। এই আমটির নাম কাটিমন, যেটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি, অ্যাকচুয়াল নাম চোখানন। এবার চলুন এর কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে বলি, কেন এটাকে কমার্শিয়াল ভাবে আমি করতে বলছি। এই কাটিমন আমের ফলন প্রচুর, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা টাইমে নয়, এটা সেকেন্ড টাইমও আপনি ফলন নিতে পারবেন এই কাটিমন থেকে, এবং সেকেন্ড টাইম যখন ফলন নেবেন তার বাজার মূল্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে সঠিকভাবে প্রুনিং করতে পারলে এই আমের ফলন সেকেন্ড টাইম আরও বেশি নেওয়া যেতে পারে। এবার আসি, এই আম কিন্তু খেতে ভালো, অর্থাৎ বাজারে কিন্তু যথেষ্ট চাহিদা থাকবে। খুব সামান্য এটায় ফাইবার থাকে, যেটাকে আপনি অ্যাভয়েড করতেই পারেন, এবং সাথে বীজটা খুব পাতলা এবং মিষ্টতা যথেষ্ট ভালো, 21-এর কাছাকাছি মিষ্টতা থাকে। তাই বাজারে চাহিদা কিন্তু এই আমের সবসময় থাকবে, এবং সেকেন্ড টাইম ফলন হওয়ার কারণে আমি এটাকে কমার্শিয়ালভাবে চাষ করতে বলছি। সেকেন্ড টাইম ফলন হয় যে সমস্ত দেশীয় আম, তাদের থেকে এর টেস্ট কিন্তু অনেক বেটার। তাই বাণিজ্যিকভাবে করতে চাইলে এই আমকে রাখতেই হবে। আর একটা খুব ভালো বৈশিষ্ট্য, এটা ডুয়াপ প্রকৃতির হয়, বেশি বড় হয় না, অর্থাৎ হাই ডেন্সিটিতে চাষ করতে পারবেন। এবং এই আমটাকে যদি ব্যাগিং করেন না, একদম দারুণ হলুদ কালার এটাতে আসবে। নর্মালি আপনি সিজনেও এই আমের দাম কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এরপরে আপনাদের বলবো এই নাম ডকমাইয়ের কথা। বাণিজ্যিকভাবে চাষ করতে হলে নাম ডকমাইকেও অবশ্যই রাখবেন। প্রথমত এই আমটা রেগুলার বিয়ারিং, প্রতি বছর ধরবে এবং এরকম ব্রাঞ্চে ধরে, থোকাতে ধরে। এই আমটা খেতেও কিন্তু ভীষণ মিষ্টি, 24-25-এর কাছাকাছি টিএসএস থাকে, ফাইবার একদম থাকে না, বীজটা একদম পাতলা। অর্থাৎ এই আমটা যে একবার খাবে, সেই আমটা কিন্তু অবশ্যই আর একবারও খেতে চাইবে। অর্থাৎ বাজারে এই আমটার চাহিদা যথেষ্ট থাকবে, এবং আমাদের মার্কেটে গোটা 6-7 বছর হয়ে গেল এই আমটা ধরছে। এই আমটার ফলনও কিন্তু যথেষ্ট ভালো হয়, এবং থাইল্যান্ডের সবথেকে বেশি জনপ্রিয় আম এই নাম ডকমাই। এই আমের সাইজও কিন্তু যথেষ্ট ভালো হয়, 400-450-এর কাছাকাছি সাইজ হয়। পাকলে একদম সুন্দর কালার আসবে, হলুদ। ব্যাগিং করতে পারলে কালারটা আরও অ্যাট্রাকটিভ হবে। গাছটা বেশি বড় হয় না, ডুয়াপ প্রকৃতির হয়, হাই ডেন্সিটিতে চাষ করতে পারবেন। এবং এই আমটার মধ্যে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা
অনেক কম। ফ্রুট ফ্লাই সমস্যার কারণে আমাদের এখানে লেট ভ্যারাইটির আমগুলো বেশি চাষ করা যায় না। আমাদের এই বাংলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই কারণে আমরা সব সময় খুঁজি ফ্রুট ফ্লাই কম হয় এরকম আম কি আছে। আর এই আমটা কিন্তু লেটে পাকবে, অর্থাৎ এই আমটা যখন মার্কেটে উঠবে তখন আমাদের দেশি হিমসাগর থাকবে না, আমাদের আম্রপলি, ল্যাংড়া এই আমগুলো থাকবে না, অর্থাৎ দামটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে এই নামডকমায়ে। অবশ্যই বাণিজ্যিকভাবে এই আমটা করতে হবে। এই যে আম গাছটা দেখছেন, ছোট্ট আম গাছ, আম মাটিতে লুটোপুটি খাচ্ছে, এটা অরুণিকা। কমার্শিয়ালভাবে চাষ করতে চাইলে অরুণিকাকেও অবশ্যই আপনারা কালেকশানে রাখতে পারেন, অবশ্যই রাখতে হবে, কারণ এই আমটা খেতে দুর্দান্ত। যতগুলো আম বললাম আমি আজকে, তার মধ্যে অরুণিকার ফ্লেভার এবং মিষ্টতা আমার মনে হয় সব থেকে বেশি এবং সব থেকে ভালো খেতে, সাথে রেগুলার বিয়ারিং, সাথে কালারফুল এবং প্রচুর পরিমাণে ধরে এই অরুণিকা। আশা করা যায় ভবিষ্যতেও একবার যে এই আমটা খাবে বারবার অরুণিকা খেতে চাইবে। যেমন আমাদের মধ্যে রয়েছে, আমরা ফলের দোকানে গেলেই চাই হিমসাগর আম দিন তো, ল্যাংড়া আম দিন তো, আমরা বলি যে আম্রপলি আম দিন তো, ভবিষ্যতেও দেখবেন আমরা বলবো অরুণিকা আম দিন ফলের দোকানে গিয়ে। এই রকম একটি আমের ভ্যারাইটি অরুণিকা। সাইজটা একটু ছোট হয়, 180 থেকে 200 গ্রামের মধ্যে হয়, তবে প্রচুর পরিমাণে ধরে। দেখতে পাচ্ছেন এখন হয়তো কালারটা একটু কম, এটা হয় অরুণিকা প্রথমে একদম টকটকে লাল হয়, এই রকম সাইজে আসলে এর কালার চলে যাবে 1 মাস পর থেকে, আবার একদম টমেটোর মতন লাল কালার হয়ে যাবে এই অরুণিকা। অবশ্যই কালেকশানে রাখতে হবে, খেতে ভালো, অ্যাট্রাকটিভ, ফলন ভালো, রেগুলার বিয়ারিং, সব গুণের মধ্যে রয়েছে। এটা আমাদের CISH এর আম এবং আমি বলবো এটা ভারতীয় আমের গর্ভ। অবশ্যই বাণিজ্যিকভাবে আমের গাছ করতে চাইলে অরুণিকাকে রাখতে হবে। অরুণিকার সাইজ নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। অরুণিকায় দেখেছি যদি গুচ্ছ আকারে একই ব্রাঞ্চে যদি 4-5টা ফল ধরে তাহলে সাইজটা একটু ছোট হয়, কিন্তু এর একটা করে সিঙ্গেল একটা বা দুটো আম যদি ধরে তাহলে কিন্তু সাইজটা মোটামুটি 200 গ্রামের কাছাকাছি হয়। এই দেখুন, এরা আরও বড় হবে এবং দেখুন কত সুন্দর কালার আসতে শুরু করেছে। আমার এই গাছটা, আমার বাগানের এই গাছটাই প্রচুর ফল ধরেছিল, ম্যাক্সিমাম সব হনুমানের পেটে গেছে, কয়েকটা রেখে দিয়েছে যে তুই একটু টেস্ট করিস, টেস্ট করে বলিস কেমন খেতে। দেখা যাক সেটাও রাখে কি না, অ্যাটলাস হয়তো পরের দিন আসলো লোভে পড়ে এটাও খেয়ে নিয়ে চলে গেল, আমার জন্য আর রাখলোই না। যাই হোক, অরুণিকাকে কিন্তু বাণিজ্যিকভাবে করতেই হবে, সেরা আমের ভ্যারাইটি এবং এর মধ্যে কিন্তু অন্যান্য সমস্যাগুলোও নেই। বর্তমানের দিনে দাঁড়িয়ে কমার্শিয়ালভাবে আমের বাগান করতে চাইলে এই মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো এটাকে রাখতেই হবে, এরকম আমের ভ্যারাইটি। প্রথমত বলি রেগুলার বিয়ারিং হওয়ার সাথে সাথে এই আমটার ফলন কিন্তু প্রচুর। যতগুলো আম আমি আজকে দেখাবো বা দেখাচ্ছি তার মধ্যে এই আমের ফলন আমার সব থেকে বেশি বলে মনে হয়েছে। ব্রাঞ্চে ধরে, প্রত্যেকটা থোকাতে মিনিমাম 2-3টে করে আম ধরতে পারে। এটা পাকলে একটা ভোটার কাছ থেকে রেডি স্টোন আসে, যদি ব্যাগিং করেন একদম হলুদ কালার আসবে। এটার ইউনিক শেপের কারণে মানুষের মধ্যে এই আম নিয়ে অনেক কৌতূহল আসবে এবং এই আমটা খেতেও কিন্তু যথেষ্ট ভালো। TSS 21-এর কাছাকাছি হয়, সিডটা একদম পাতলা হয়, সম্পূর্ণ ফাইবারলেস হয়, ফ্লেভারটাও কিন্তু সুন্দর থাকে, টকের একটা টাচ হালকা থাকে, মিষ্টতা অনেক বেশি। এই আমটা পাকার টাইমটা কিন্তু খুব ভালো। আম্রপলি যখন মার্কেট থেকে চলে যাবে তখন এই মহাচানক আমটা মার্কেটে উঠবে তার লাল আভা নিয়ে। এই মহাচানক আমটার ছিলকাটা যথেষ্ট মোটা, ফ্রুট ফ্লাইয়ের সমস্যা একদম কম, এবং আমি যতগুলো আমের কথা আপনাদের বলছি, আমাদের বাংলার ওয়েদারে যে ফ্রুট ফ্লাই সব থেকে বেশি সমস্যার কারণ আমবাগানে, সেটা একটাতেও থাকে না। মহাচানক আমটা অবশ্যই আপনারা ছাদ বাগানে তো করবেন, তবে আজকে বলছি কমার্শিয়াল আমের কথা, কমার্শিয়ালভাবে এই আমটা ডেফিনেটলি করুন, এ আপনাকে পয়সা দেবেই দেবে। এরপরে আপনাদেরকে বলবো একটা আর্লি ভ্যারাইটির ইন্ডিয়ান আমের কথা, অর্ক নীলাচল কেশরী, যেটা গোলাপ খাসের ক্লোন সিলেকশন। গোলাপ খাস আম যেমন অনেক আর্লি হয় এবং কালারফুল হয়,
কিন্তু সমস্যা গোলাপ খাস প্রতি বছর কিন্তু সমান ধরে না। অর্ক নীলাচল কেশরী রেগুলার বিয়ারিং, গোলাপ খাসের মতো আর্লি ভ্যারাইটি এবং কালারফুল ভ্যারাইটি, এবং গোলাপ খাসের থেকে এর মধ্যে ফাইবারের পরিমাণও কিন্তু অনেক কম থাকে, গোলাপের মতো সেন্টেড হয়, মিষ্টতাও ভালো এবং আর্লি ভ্যারাইটি হওয়ার কারণে আমাদের মার্কেটে এর দামটাও ভালো পাওয়া যাবে। তাই এই আমটাকেও আপনারা কমার্শিয়ালভাবে অবশ্যই করতে পারেন। এরপরে যে আমটা দেখাবো এটা বাড়িভোর বাংলাদেশের আম, এটাকেও অবশ্যই আপনারা কমার্শিয়ালভাবে করুন। দেখতে দেখুন অনেকটা হিমসাগরের মতো, তবে হিমসাগর শেষ হয়ে যাওয়ার পরে এটা মার্কেটে আসবে এবং পাকলে বোটার কাছ থেকে হালকা একটা লাল আভা আসে। এটা হিমসাগরের মতো অপিয়ার অনিয়ন নেই, কিন্তু রেগুলার বিয়ারিং প্রতি বছর ধরবে এবং এরকম ব্রাঞ্চে ধরে, থোকাতে ধরবে, ফলন প্রচুর, সাথে রেগুলার বিয়ারিং এবং খেতে হিমসাগরের মতো অত সুন্দর না হলেও যথেষ্ট ভালো এবং এটার কিপিং কোয়ালিটি খুব ভালো। হিমসাগর যেমন একটা পাকার পরে বেশি দিন রাখা যায় না, গদগদে হয়ে যায়, গলতে শুরু করে, এটা কিন্তু এর মধ্যে নেই। পাকার পরেও আপনি 5-6 দিন হামেশাই এটা রেখে খেতে পারবেন। এই আমটাকে কমার্শিয়ালভাবে করলে আমার মনে হয় না কোনো চাষি লস হবে। এটা অবশ্যইভাবে করুন এবং এটাও ফ্রুট ফ্লাইয়ের সমস্যা থাকে না। ভালো বেয়ারিং এবং রেগুলার বেয়ারিং, সাথে খেতে ভালো এবং এটার বাজারে যথেষ্ট চাহিদা থাকবে। এটাকে কমার্শিয়ালভাবে করুন। এবার আপনাদেরকে বলবো কিউজাই আমের কথা। এটাও কমার্শিয়ালভাবে আমাদের ওয়েদারে করা যাবে। প্রথমত বলি এটা লেট ভ্যারাইটি, তবে লেট ভ্যারাইটি হলেও এটাই ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম থাকে, খেতে যথেষ্ট ভালো, 20-র কাছাকাছি টিএসএস, সাথে ফ্লেভার সুন্দর এবং ফাইবার থাকে না বললেই চলে, সিডটা খুব পাতলা। আর বিভিন্ন থাইল্যান্ডের ভিডিওগুলো দেখেন না, এই ব্যাগিং থেকে খোলা হয় হলুদ রঙের আম, সুন্দর এরকম স্লাইস করে খাই, এটাই কিন্তু সেই জিনহুয়াং বা কিউজাই আম। এটা কমার্শিয়ালভাবে করা যেতে পারে, ওজন খুব ভালো হয়, এটা প্রায় 800 গ্রামের কাছাকাছি ওজন হতে পারে। এই আমটা পাকার টাইমটা খুব ভালো, এটা যখন পাকবে মার্কেটে কোনো দেশীয় আম সেইভাবে থাকে না, থাকে ফজলি আম। তবে ফজলি আমের থেকেও এই জিনহুয়াং খেয়ে আমার বেশি ভালো লেগেছে। আশা করা যায় যারা খেয়েছেন তারা এই আমটিকে অবশ্যই এগিয়ে রাখবেন। তাই আপনাদের বলবো এই কমার্শিয়ালভাবে এই কিউজাই আমটা আপনি করতেই পারেন। কিউজাই আমটা পাকলে এই বোটার কাছ থেকে হালকা একটা রেডিশ টোন আসে। এই আমটা সাইজ আগেই বললাম অনেক ভালো। এই আমটা অবশ্যই রেগুলার বিয়ারিং, কিন্তু এই আমটা কিন্তু ব্রাঞ্চে ধরে না। এই আমটা যেহেতু বড় সাইজের আম, এর সিঙ্গেল আমই বেশি ধরে। তবে বড় যত আম আছে বিদেশি আমগুলো, তার মধ্যে আমি বলবো কিউজাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ 4 কিলো হোক, চ্যাংমাই হোক, এগুলো খেতে ভালো লাগেনি। চাকাপাতটা খেতে ভালো হলেও চাকাপাতে প্রচুর ফ্রুট ফ্লাইয়ের সমস্যা দেখা দেয়, যেটা লেট ভ্যারাইটির আমের ক্ষেত্রে একটা বড় সড়ো ডিসপিউট। ফ্রুট ফ্লাইয়ের বেশি আক্রমণ হলে কিন্তু সেটা কমার্শিয়ালভাবে চাষ করা যাবে না। সেখানে দাঁড়িয়ে এই জিনহুয়াংটা কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম হয়, এটাকে আপনি কমার্শিয়ালভাবে ট্রাই করতে পারেন। যে আমটা দেখছেন এটা শ্রেষ্ঠা, এটাকেও বাণিজ্যিকভাবে অবশ্যই আপনারা করুন। প্রথমত বলবো এর কালারটা খুব সুন্দর, অ্যাট্রাকটিভ কালার, সাথে ফলনটাও খুব সুন্দর এবং এই আমটা খেতেও যথেষ্ট ভালো, টক মিষ্টি স্বাদের। আমটা খেলে মনে হবে যেন আম্রপলি আম খাচ্ছি, মানে আম্রপলি ফ্লেভারের মধ্যে রয়েছে, সাথে ফ্লোরিডার সেন্সেশন আমের ফ্লেভারটাও রয়েছে, অর্থাৎ হালকা টকের টাচ এর মধ্যে থাকবে। ফ্লেভারটা খুব সুন্দর, মিষ্টতা খুব সুন্দর। আপনারা অনেকেই হয়তো অরুণিমা আম খেয়েছেন, এর টেস্ট অনেকটা অরুণিমার মতো, কিন্তু অরুণিমা অনেক লেট ভ্যারাইটি, যার কারণে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অরুণিমার মধ্যে থাকে, সেটা কিন্তু শ্রেষ্ঠার মধ্যে থাকে না। এটা হিমসাগর, বাড়িভোর এই আমগুলো শেষ হয়ে যাওয়ার পরে মার্কেটে আসবে। বর্ষার ঠিক আগে আগে আপনারা এই শ্রেষ্ঠা আমটাকে হারভেস্ট করে বাজারে বিক্রি করতে পারবেন। এর চাহিদা অবশ্যই থাকবে, এটা অবশ্যই করে আপনারা লাগাতে পারেন। এছাড়াও অনেক নতুন নতুন আম রয়েছে যেগুলো পর্যবেক্ষণের মধ্যে আমাদেরকে রাখতে হবে, আরও 3-4 বছর ধরে দেখতে হবে। খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। যেমন টিজেসি আম, যেমন সুগার লুপ, লেমন জেস্ট, হ্যাঁ, মায়া, তারপরে ইন্ডিয়ান হাইব্রিডগুলো লালিমা, প্রতিভা, হ্যাঁ, এই ধরনের আমগুলো আরও দেখতে হবে। অর্ক সুপ্রভাত,
এই আমগুলোও দেখতে হবে। আশা করা যায় এই আমগুলোর মধ্যে অনেকগুলোই বাণিজ্যিকভাবে করা যেতে পারে। আমি কেন এত তাড়াহুড়ো করতে বারণ করছি বলুন তো? এই দেখুন অম্বিকা আমটা উত্তরপ্রদেশে প্রচুর ভালো হলেও আমাদের এখানে কিন্তু কয়েকটা সমস্যা দেখা দিচ্ছে। এ অনেক লেট ভ্যারাইটি, এর বৃষ্টি বেশি হয়ে গেলে শেষ পর্যন্ত এর কালার থাকছে না এবং ফ্রুট ফ্লাইয়ের সমস্যা একটু দেখা দিচ্ছে, কারণ এটা অনেক অ্যারোমাযুক্ত একটি আম। দ্বিতীয়ত অম্বিকার মধ্যে কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর ফলন দেখা যাচ্ছে না। কিছু গাছে দারুণ ফলন হলেও কিছু কিছু গাছে ফলনের খামতি কিন্তু থাকছে। এরকম ভ্যারাইটিকে বাণিজ্যিকভাবে এখনই সাজেস্ট করা যাবে না, অম্বিকাকেও পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। আরও 3-4 বছর ভালোভাবে দেখার পরে বলা উচিত যেটা বাণিজ্যিকভাবে হবে কি হবে না। তবে আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে আমি এই আমগুলোকে এখনও কমার্শিয়ালভাবে করতে বলবো না। আরও 2-4 বছর 5 বছর যাক, ভালোভাবে দেখা যাক। যে আমগুলোর কথা আমি বললাম, কাটিমন, ব্যানানা, নামডকমাই, এগুলো কিন্তু আমাদের এখানে গোটা 8 বছর 9 বছর ধরে হয়ে আসছে এবং বারবার আমরা খাচ্ছি, ফলন দেখছি কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপরে আজকের ডিসিশনে আসলাম। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।